1973 সাল কারাগার থেকে মুক্তি পেয়েছে ন্যাপ নেতা মশিউর রহমান জাদু মিয়া। কয়েকদিন পর রাজধানীর এক থানার ওসির সাথে দেখা করতে গেলেন। ওসি তার বন্ধু। জাদু মিয়া ওসি সাহেবকে কেমন আছেন জিজ্ঞেস করায় তিনি বললেন, কেমন আছি বলে লাভ নেই, তার চেয়ে একটি ঘটনা বলি, তা থেকেই বুঝে নিতে পারবেন কেমন আছি আমরা। ওসি সাহেব বললেন, একদিন একজন লম্বা চুলোওয়ালা রংবাজকে রিভলভার সহ ধরে আনলাম। তাকে এনে আমার রুমে চেয়ারে বসিয়ে চা খাওয়ালাম। তারপর বললাম, বাবা, তোমার মাথায় চুল এত লম্বা আর সুন্দর, আমাকে ওখান থেকে দুগাছি চুল দেবে? ছেলেটি একটু অবাক হলেও মাথা থেকে দুটি চুল তুলে আমাকে দিল। আমি চুল দুটিকে একটি খামে ভরে পকেটে রাখলাম। তারপর বললাম, এবার বলো, তোমার কোনো মুরব্বি আছে কিনা? থাকলে ফোন করো। সে একজন নেতাকে ফোন করল। সেই আওয়ামী লীগ নেতা আমাকে বললেন, ও আমার লোক, ওকে ছেড়ে দিন। আমি ছেলেটিকে বললাম, যাও বাবা, তোমাকে কষ্ট দিলাম, কিছু মনে করো না। ছেলেটি উঠে দরজা পর্যন্ত গিয়ে ফিরে এসে বলল, ওসি সাহেব, আপনি এত ভালো মানুষ, আমাকে এত খাতর যত্ন করলেন, কিন্তু আমার মাথার দুটি চুল আপনি কেন রাখলেন বুঝলাম না। ওসি সাহেব বললেন, দেখো বাবা, গতকালও তোমার মতো একজনকে ধরে এনেছিলাম। কিছুক্ষণ পর একটি টেলিফোন পেয়ে তাকে ছেড়ে দিতে হয়েছিল। যাবার সময় সে আমাকে বলে গেল, খুব তো ধৈর্য আনলি, আমার এক গাছি চুলও তো রাখতে পারলি না। তা বাবা, তুমি যাও, যাতে ওই কথা বলতে না পারো, সেজন্যই দুগাছি চুল রেখে দিলাম। বাংলাদেশ স্বাধীন হবার পর বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মুক্তিযুদ্ধের ব্যয় নির্বাহের জন্য মুজিবনগর সরকার কর্তৃক গৃহীত ৭৫ কোটি টাকার কোনো হদিস পাওয়া গেল না। মুক্তিযুদ্ধের নামে আদায় করা সেই অর্থের কোনো হিসাব কেউই দিতে পারল না। এই অর্থ কিভাবে ব্যয় হলো, কে ব্যয় করলো, আর যদি ব্যয় নাই হয়ে থাকে তবে কোথায় গেল, এই প্রশ্নগুলো উঠতে শুরু করে। শেখ মুজিব নিজেও কখনো কখনো রাষ্ট্রীয় আর্থিক বিষয়ে রাষ্ট্রনায়কোচিত আচরণে ব্যর্থ হন। লজ্জাজনকভাবে সেসব ঘটনা বন্ধু রাষ্ট্র ভারতের কাছেও প্রকাশিত হয়ে পড়ে। ভারত থেকে স্বাধীনতার পর ঢাকায় এসেছিলেন ইন্দিরা গান্ধী প্রশাসনের প্রিন্সিপাল সেক্রেটারি P.N. হাকসার। হাকসার ছিলেন বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধান আমলা। ঢাকায় এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শেখ মুজিবের সাথে। আলোচনাকালে সামনে এসে মুজিবনগর সরকারের কিছু টাকার প্রসঙ্গ, যা তখন ভারতীয় ব্যাংকে গচ্ছিত ছিল। P.N. হাসকার শেখ মুজিবকে বলেন, ভারত সরকার এই টাকাটা ফেরত দিতে চায়, কিন্তু কিভাবে আমরা ফেরত পাঠাবো? ব্যাংক ড্রাফট করে পাঠাবো, নাকি তোমরা জিনিসপত্র কিনবে? জিনিসপত্র কিনলে তার বিপরীতে আমরা ব্লক হিসাবে টাকা দেব, তবে আমরা বিদেশি মুদ্রায় দিতে পারবো না, ভারতীয় মুদ্রায় দেব। তখন শেখ মুজিব বললেন, টাকাগুলো ট্রাকে করে পাঠিয়ে দিতে। বিস্মিত P.N. হাকসার শেখ মুজিবকে বললেন, ট্রাকে করে টাকা কিভাবে দেব? আমাদের তো সরকারি হিসাব পদ্ধতি আছে, ব্যাংকিং পদ্ধতি আছে। তারপর শেখ মুজিব বলেছিলেন, সামনে আমার নির্বাচন, এই টাকা সেজন্য আমাদের দরকার হবে। P.N. হাকসার শেখ মুজিবের এই নীতি বহির্ভূত আচরণ ও অর্থ লিপ্সায় ব্যথিত হয়েছিলেন। তিনি মিসেস গান্ধী ও তার সহকর্মীদের একথা জানান। 1972 সালের জুন মাসে ভারতের তৎকালীন পরিকল্পনা মন্ত্রী D.P. ধর মইনুল হাসানকে এই ঘটনার কথা জানান। পরে 1981 সালে খোদ P.N. হাকসারও এর সত্যতা স্বীকার করেন। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার 6 মাসও অতিক্রান্ত হয়নি, অথচ 72-এর 21শে জুন সাপ্তাহিক হক-কথার সম্পাদককে গ্রেপ্তার করা হয়। বিস্ময়করভাবে এই গ্রেপ্তারের 26 দিন পর শেখ মুজিব বলেন, তার সরকার কোনোদিনই সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। এর 1 মাস দেড়েক পর আগস্ট মাসে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কোরবান আলী দৈনিক বাংলায় এক সাক্ষাৎকারে বলেন, সংবাদপত্রকে অবাধ স্বাধীনতা দেওয়া যেতে পারে না। না, ঠিক তার পরের মাসের 6 তারিখে গ্রেপ্তার হন সাপ্তাহিক মুখপত্র ও স্পোক্সম্যান সম্পাদক ফয়জুর রহমান। পরদিন চট্টগ্রামে দেশ বাংলা পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হয়। 73-এর 1 জানুয়ারি ইউসিস অফিসের সামনে পুলিশ ছাত্র ইউনিয়নের 2 জনকে গুলি করে হত্যা করার পর দৈনিক বাংলা টেলিগ্রাম বের করায় সম্পাদক মণ্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমান ও সম্পাদক তোয়াব খান তাদের চাকরি হারান। পত্রিকার সাংবাদিক কর্মচারীরা শেখ মুজিবের কাছে এর প্রতিবাদ দাবি করলে শেখ মুজিব বলেন, আমি কাগজে এসব কি লিখেছ? তোমাদের নীতি থাকে প্রেস ক্লাবে ফলিও, নিজেদের ড্রয়িং রুমে ফলিও, আমাদের কাগজে এসব চলবে না।
দৈনিক বাংলার দুজন চাকরি যাওয়ার পর 5ই জানুয়ারি শেখ শহীদ বলেন, দৈনিক বাংলা পত্রিকা থেকে দুজন পাকিস্তানি দালালকে অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নামের আগে জাতির পিতা ও বঙ্গবন্ধু না লিখলে পত্রিকার অস্তিত্ব বিপন্ন হবে। এর 9 দিন পর শেখ আব্দুল আজিজ এই বলে মন্তব্য করেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার বদ্ধপরিকর। এরপরের ইতিহাসও লাগাতার কলঙ্কের। 73-এর 29 মাস গণকণ্ঠের সাংবাদিকদের জোর করে অফিস থেকে বের করে দেওয়া হয়। 13ই মে বন্ধ করে দেওয়া হয় দৈনিক স্বদেশ। নিজেরা অযোগ্য প্রশাসন সেজে এটি বন্ধ করেন। 18 জুন গ্রেপ্তার করা হয় নবযুগ সম্পাদককে। 29 জুন সাংবাদিক ইউনিয়ন থেকে বলা হয়, সত্য বলা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, আমরা হুমকির মুখে সীমিত স্বাধীনতায় কাজ করছি। 12ই আগস্ট দেশ বাংলা বন্ধ করে দেওয়া হয়। 23শে নভেম্বর সাপ্তাহিক ওয়েব পত্রিকাকে উচ্ছেদ করা হয় আদালতের ইনজাকশন উপেক্ষা করে। গ্রেপ্তার করা হয় সম্পাদককে। গণকণ্ঠ সহ অন্যান্য পত্রিকার উপর বারবার হামলার প্রতিবাদে 74-এর 16ই জানুয়ারি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলেন, বিভিন্ন মহলের নিকট থেকে সাংবাদিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ ঘোষিত অঘোষিত নানা রকম হুমকি, প্রাণনাশ ও প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকির সম্মুখীন হতে হচ্ছে। দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই বলেই এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। 74-এর 17ই মার্চ গণকণ্ঠ বন্ধ করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় পত্রিকা সম্পাদক আল মাহমুদ ও আরও কয়েকজন সাংবাদিককে। আরও পরে চালু হলেও হামলা চলতে থাকে। 30শে জুন পুলিশ গণকণ্ঠের অফিসে ঢুকে পত্রিকার সাজানো ফরমা ভেঙে দিয়ে আসে। জুলাই মাসে প্রাচ্য বার্তার সম্পাদককে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের ইস্টার্ন এক্সামিনার পত্রিকার বন্ধ করে দেওয়া হয়। 16 ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় অভিমত সম্পাদক আলী আশরাফের বিরুদ্ধে।